চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ২১। বা না মানে চুল পাকার পরও তো দেখি হাব্বাইত্যাগিরি ছাড়েননি। এখন কি আমার রুমের বাইরে ডু নট ডিস্টার্ব লিখে রোম্যান্স করতে হবে, নাকি অন্যের ভালোবাসা দেখে এনার্জি হচ্ছে? কিরমিতে চুলকায়? আমার কাছে কিন্তু ঔষধ আছে, আমি আবার কিরমির ডাক্তার। ফারাজ আরও কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগে চিত্রা তার মুখ চেপে ধরল। লোকটার মুখ তো নয়, একেবারে অবাধ্য বন্দুকের নল, যখন তখন গুলি ছোড়ার স্বভাব। মার্জিয়ার প্রতিবেশী নাহারের মা বিবি হাসুনি। হাসুনি বুড়ির বয়স হয়েছে, লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন, কিন্তু বয়স তাকে শান দিতে পারেনি। যদিও কানের সমস্যাটা বড্ড বেড়েছে, ৩-৪ বার একই কথা বলার পর বোঝে। আর সেই কিনা আজ সকাল সকাল হাজির হয়েছে চিত্রার বর দেখতে। দরজা ঠেলে ঢুকেছে বটে, কিন্তু যে পরিস্থিতিতে পড়তে হলো তা হয়তো কল্পনাতেও ছিল না। ফারাজের কথা শুনে তার প্রতিক্রিয়া এতক্ষণে আগুনের ফুলকির মতো হওয়ার কথা ছিল, তবে হয়নি, কারণ সে বেচারি কানেই শুনতে পান না। ফারাজের মুখের কথা শুনে চিত্রা লজ্জায় খাটের কোণে গিয়ে দাঁড়ায়। বুড়ির সামনে এমন নির্লজ্জ কথা বলার পরও সে দিব্যি হাসছে। হাসুনি ফারাজের সামনে এসে বলল, শরীর তো এক্কেরে ফিটফাট তোর বেড়ার চিত্রা, এক্কেরে খাসা জোয়ান মরদ পাইছত। ফারাজ চিত্রার দিকে তাকালো। চিত্রার চোখের ইশারায় হাসুনির কানে না শোনার ইঙ্গিত বুঝিয়ে দিতেই ফারাজ হেসে বলে উঠল, ওরে বুড়ি, তোমার শোনাই সমস্যা? মাগার তুমি কিন্তু আমাকে ঠিকই চিনছো, পুরাই খাসা আমি। তোমার নাতনি তো লোড নিতে পারে না, ওকে ডিভোর্স দিয়ে চলো তোমার সঙ্গে হার্ড রোমান্সটা সারি। কি, খাসির মাংস খাইবা? হাসুনি হতভম্ব হয়ে চিত্রার দিকে ফিরল। এই চিত্রা, তোর মামি এমন খাটাস কেন? তোর ব্যাডারে মাংস রাইন্দা খাওয়াই না কেন? ফারাজ হাসি আটকে রাখতে পারল না। সে বলল খাসা, আর শুনল খাসি। ফারাজ হো হো করে হেসে বলে উঠল, ওনাকে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে ঘর থেকে বিদায় করো প্রিয়তমা, আমার এখনো তোমার সঙ্গে লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করা বাকি। চিত্রার আর কিছু বলতে হলো না, হাসুনি নিজেই উঠে গেল। উঠে চিত্রার কানের কাছে গিয়ে হিসিয়ে কিছু একটা বলে তবা কাটতে কাটতে রুম থেকে বিদায় নিল। লজ্জায় চিত্রা মরি মরি। কিরে বউ, থেরাপিরও সময়ও তো এমন লজ্জা পাও না। আর ওই বুড়ি কি এমন বলল যে মুখে ন্যাচারাল ব্লাশন চলে এসেছে? ও মা, আপনি ব্লাশনও চিনেন? খুব অভিজ্ঞতা আছে মনে হয়। অভিজ্ঞতা তো মানুষের কত কিছুতেই থাকে না বউ, আস্তে আস্তে সব কিছুতেই অভিজ্ঞতা লাভ করতে করতে মানুষ অভিজ্ঞ হয়ে যায়। এটা পারফরমেন্স দেখলেই তো বুঝে যাওয়ার কথা। ফারাজ চিত্রা চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু ফারাজ দমল না। এভাবে ডেকে অবলা ছেলেটাকে আর উত্তেজিত করবেন না বিবিজান, পরে আমি ধরলে আপনার 14 জেনারেশন এসেও আপনাকে বাঁচাতে পারবে না। ফারাজ উঠে যায়, শরীর ব্যথা করছে, গোসল করতেই হবে। সে ট্রাউজারের ফিতায় হাত বুলাতে বুলাতে বলল, আমার ফিতাটা ঠিক আমার জবানের মতো, হুটহাট খুলে যায়। তুমি আবার অন্য কিছু ভেবো না, ফিতার চাবি তোমার হাতে, কিন্তু জন্মের আগে দিয়ে রেখেছি। অন্য নারী দেখে খুলে যাওয়ার আশঙ্কার তো দূরের কথা, আশঙ্কার অবধি নেই। বেশি খারাপ আপনি। জাস্ট ফর ইউ। একটা চুমু দাও, কসম বউ, ভালো হয়ে যাব। ট্রলারের দমবন্ধ পরিবেশ, ছাদ ঢেকে রাখা, বাতাস আসার সুযোগ নেই। সেখানে একসঙ্গে অনেকগুলো মেয়ে পড়ে আছে। ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা তাদের চোখে স্পষ্ট। এরা সবাই পাচার হবে। এদের মধ্যকার এক একজনের ভাগ্য এক এক রকম। এই যে যেমন কেউ কেউ সাধারণ নারী থেকে দেহ ব্যবসায়ী, কেউ বা দাসী, আবার ভাগ্য ভালো থাকলে কেউ উপরেও উঠতে পারে। এই ধরো, কোনো ক্রেতা এদের মধ্যকার কাউকে পছন্দ করে ফেললো, ভালোবেসে বিয়ে করে ফেললো, তখন কি মেয়েটার কপাল খুলবে না? সোহান একবার সবগুলো মেয়েকে গুনে নিল, এরপর সিফাতকে উদ্দেশ্য করে বলল, রাতে যেইটারে আনা হয়েছে ওইটা কোনটা? সিফাত আঙুল তুলে ইশারা করলো একেবারে শেষের দিকে পড়ে থাকা মেয়েটার দিকে। সোহান সেদিকে তাকায়, চোখের সামনে চুল পড়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না মেয়েটার। ওরে তোল, চেহারাটা দেখি। সিফাত গিয়ে মেয়েটাকে টেনে হেঁচড়ে জাগায়, কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছিল। হুঁশ ফিরতেই পিটপিট করে একবার তাকায় মেয়েটা, চারপাশে একবার চোখ বুলিয়ে ডুকরে কেঁদে ওঠে, আকুতি করে বলল, আমারে সাইরা দেন ভাই, ভিক্ষা দেন। আমার নানিটা রাস্তায় পইরা আছে, আমার মা নাই, বাপে অ্যাক্সিডেন্ট করছে, নানিরে নিয়ে ঢাকা যাইতে হইব, সাইরা দেন।
কাঁদতে কাঁদতে ভিতরটা শুকিয়ে আসতে মেয়েটার, গলা অসাড় প্রায়। কি নাম? মনিরা। সোহান কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটার ভয়ার্ত চোখের দিকে, একবার দেখে বলল, ওরে সাইরা দিস, মুক্তি দিয়া দিস। সিফাত হতভম্ব। ভাই কি বলতাছেন? রাতে ডিলার আসবো, মাল বুঝাইয়া দিতে হইব। সোহান মৃদু হেসে বলল, সেটাই তো, রাতে তো এই মাইয়া আমাগো হাত থেকে মুক্তি পাইবই, পরে কইকার হাতে পড়লো গোনার সময় নাইগা। ও সেটা কইবেন তো? আচ্ছা ভাই, মাল তো রাতে ডেলিভারি দিমু, দিনে না হয় ওর লগে আপনি একটু। সোহান তীব্র দৃষ্টিতে তাকালো। বারবার এইসব কেন কোষ? নারী পাচার করি বইলা কি নারীর প্রতি দুর্বল? সোহান বারোঘাটের পানি খায় না, যারে মনে ধরব কেবল তার প্রতি দুর্বল হইব। কুত্তার মতো সবখানে মুখ দেওয়ার স্বভাব আমার নাই। সোহান চলে গেল, তবে যাওয়ার আগে সিফাতকে বলল, কাজ যেটা করতে বলেছি সেটা হইছে? যে তাইলে এবার ফারাজ এলাহির সঙ্গে সাক্ষাৎটা কইরাই ফেলাই, কি কোষ? ভাই সত্যি করবেন? সকালের স্নিগ্ধ ঝলকানিতে নদী পাড়ের প্রশান্ত এক দৃশ্য উদ্ভাসিত হয়েছে। নদীর জলের পৃষ্ঠে সূর্যের মৃদু প্রতিফলন, শীতল হাওয়া নদীর গায়ে মৃদু স্পর্শ দিয়ে বয়ে চলেছে। ওপারে সুপারি গাছের সারি সগর্বে দাঁড়িয়ে রয়েছে। নৈসর্গিক সেই দৃশ্য, বাতাসের দোলনে পাতাগুলো মাঝে মাঝে হয়তো নেচে উঠছে। আকাশে বকের দল স্বচ্ছ নীরে ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন হাওয়ায় ভাসানো শুভ্র মেঘমালা। নৌকায় থাকা জেলেরা তাদের পরিশ্রমী হাতের টানে মাছ ধরার কাজে নির্মগ্ন। একটা মাছরাঙা পাখি নিঃশব্দে নৌকার এক কোণে বসে আছে, হয়তো ক্ষুধা নিবারণের অপেক্ষা। ঘোড়াউত্রা নদীর তীরে লাশ পাওয়া গিয়েছে, লোকজন লাশ দেখার জন্য ভিড় করছে, মানুষের সংখ্যা বাড়ছেই। মিজান সাহেবের লাশ বলে কথা, তারা তাকে খুন করেছে কিংবা এসব কাজ গ্রামের লোকেদের তা জানা নেই। চিত্রার বাড়ি শিমুলতলা, বাড়ির কাছে দিয়েই ঘোড়াউত্রা নদী বয়ে গিয়েছে। চিত্রা মিজান সাহেবকে শেষবারের মতো দেখবে আসবে না, তা কি কখনো হয়? শত হলেও তো মিজান সাহেব সেই রাতে এমন কাণ্ড না ঘটালে কারো আসল রূপ চিত্রার সম্মুখে উন্মোচন হতো না। ফারাজকে একবার বলা মাত্রই সে চিত্রাকে নিয়ে এখানে এসেছে। চিত্রা একবার দূর থেকে উঁকি মেরে দেখেছে, কাছে যাওয়ার সাহস তার হয়নি। ভয়ানক মৃত্যু, এমন মৃত্যু যেন শত্রুরও না হয়। জবাই করা লাশ, মাথা আর শরীর আলাদা হয়ে পড়ে আছে, জিহ্বা বেরিয়ে আছে, তাতে পেরেক গেঁথে দেওয়া হয়েছে। রাতে বোধ হয় লাশ এখানে ফেলে রাখা হয়েছে, তাই দেহটা ইতিমধ্যে পোকায় খাওয়া শুরু করেছে। কি গন্ধ! চিত্রা দূর থেকে পা দুটো দেখতে পেয়েছে, তবে ফারাজের ভয় ডর নেই। সে একেবারে কাছে গিয়ে লাশটা দেখেছে, অনেকক্ষণ যাবৎ চেয়ে চেয়ে দেখেছে। অভ্র গিয়ে লাশ দেখেনি, তার নাকি এসব দেখলে খারাপ লাগে, রাতে অস্বস্তি বোধ হয়, ঘুম আসে না। তাই সে গাড়ির সামনে দাঁড়িয়েছিল। চিত্রা গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফারাজ পুলিশের সঙ্গে দাঁড়িয়ে কী সব কথা বলছে। চিত্রার সেই সব বিষয়ে আগ্রহ নেই, তবে এখন তার ভয় হচ্ছে। হুট করে খুনের পর খুন, এসবের অবসান কোথায়? এসব বন্ধ হবে কবে থেকে, শেষ থাকে? ফারাজ একবার দূর থেকে চিত্রার দিকে তাকালো, তারপর আবার পুলিশের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। চিত্রা অস্থির হয়ে অভ্রকে বলল, এখানে আর কতক্ষণ দাঁড়াতে হবে? ভাই এলেই রওনা হব, অভ্র আশ্বস্ত করল। চিত্রা অস্বস্তি বোধ করছে। অভ্র তা বুঝতে পেরে বলল, আপনি চাইলে গাড়িতে গিয়ে বসতে পারেন, অথবা চলুন, ওই পাশে বসার জায়গা আছে। চিত্রা একটু ভেবে রাজি হয়ে মাথা নাড়ল। অভ্র সঙ্গে চলতে উদ্যত হলো। ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধা হুড়মুড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরল। কালুর বাপ, আমি আর এমন করুম নেভার, উই গো হাউস প্লিজ। অভ্র পুরোপুরি হতভম্ব। এই মহিলাকে কেন তাকে এমন করে ধরেছে? এই ছাড়ুন, আমি কুদ্দুসের বাপ, কালু ফালুর কিছু না। বৃদ্ধা কান্না জুড়ে দিল। অভ্রর হাত আরো শক্ত করে ধরে বলল, লেটেল এগ্রি করছি, বইলাই কি ইউ আরেক ওমেনকে বিয়া কইরা কুদ্দুসের ফাদার হইয়া যাইবা? গো হাউসে। চারপাশের লোকজন হইচই শুনে তাদের দিকে তাকালো। কৌতূহলী দৃষ্টিতে অভ্র আর বৃদ্ধার দিকে তাকিয়ে রইল সবাই। অভ্র কিংকর্তব্য বিমুখ হয়ে চিত্রার দিকে তাকালো। ভাবি, এই ইংলিশ পাগলের হাত থেকে আমাকে বাঁচান। চিত্রা হতভম্ব, এই বৃদ্ধা এমন করছে কেন? সে শান্তভাবে বলল, দাদু, নিশ্চয়ই আপনার ভুল হচ্ছে। বৃদ্ধা মুহূর্তে খেপে উঠল, ভ্রুকুচকে চিত্রাকে ধমক দিল, সেট আপ স্টুপিড গার্ল, দিস ইজ মাই কালুর বাপ, ইউ দূরে গিয়া মর।
কি একটা বিপদ, মানে দুনিয়ার সব বিপদ কি অভ্রর কাঁধেই ঝুলে? ফারাজ ভাই, হেল্প মি, পুলিশ বাঁচান আমাকে, আমার এখনো বিয়ে হয়নি, এই পড়ি স্যার, স্যার কইলাম। ফারাজ আসার আগেই সেখানে একটা মেয়ে দৌড়ে এসে সেখানে উপস্থিত হয়। বৃদ্ধাকে পেছন থেকে ধরে বলে, আরে দাদু বাড়ি চলো, কালুর বাপ বাড়িতে গেছে, জলদি চলো। অভ্র মেয়েটার দিকে তাকায়, মহিলার পেছনে থাকায় দেখতে পাচ্ছে না। মেয়েটার অন্যদিকে খেয়াল নেই, সে ব্যস্ত মহিলাটাকে নিয়ে। নু এডাই, মাই কালুর ফাদার। আরে আপা জলদি আপনার মেন্টাল দাদিকে আমার হাত ছাড়তে বলেন, আমার আবার 1 নম্বর ধরেছে। আসলে আমার দাদুর মাথায় একটু সমস্যা, যাকে না তাকে দেখলে কালুর বাপ মনে করে। মেয়েটা এবার সামনের দিকে এগিয়ে আসতেই অভ্র তার দিকে তাকায়, মেয়েটা তার দিকে তাকায়, দুজনে চক্ষু চড়ক গাছ। উভয়ের মুখ থেকে একসঙ্গে বের হয়, শালা তুই, শালি চুন্নি।